গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা রূপসা রায়ের লেখা তারানাথ ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও মেছো পেতনি। গল্প পাঠে সৌমিক। তারানাথ তান্ত্রিকের চরিত্রে প্রীতম, অন্যান্য চরিত্রে পার্থ, গোড়া, সৌরভ, দেবজিৎ এবং দীপঙ্কর, প্রেত মৃণালিনী, চারি এবং গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। অফিস যখন শেষ হলো তখন দুপুর গড়িয়েছে। বিকেলের ম্লান আভা সারা আকাশ জুড়ে। বাড়ির গেটটার সামনে প্রায় চলে এসেছি, ঠিক এমন সময় পিছন থেকে ডাক পড়ল, শুনছো বিভূতি? কি হে, অফিস শেষ হলো? ঘাড় ঘুরিয়ে দেখি আমার সামনে আমার প্রাণপ্রিয় বন্ধু কিশোরী দাঁড়িয়ে রয়েছে। একগাল হাসতেই সে বলল, মন কোথায় থাকে তোমার আজকাল? ওই মোড়ের মাথা থেকে ডাকছি তোমায়, আর তুমি মোটেও শুনতে পেলে না। ইস, লোকগুলো আমাকে কি ভাবলো বলো তো? তা বলি, এত মন দিয়ে কি ভাবা হচ্ছিল শুনি? না না তেমন কিছু নয়। লুকেও না, লুকেও না, সত্য কথা বলো। আসলে সত্যি বলতে সকালে খবরের কাগজ দেখলাম কি এক ধরনের ঝড় আসতে চলেছে নাকি, তাই সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল আর কি। হ্যাঁ, আমিও শুনলাম দুপুরে, আর সেই জন্যই তো তোমার সঙ্গে দেখা করতে এলাম। কিন্তু এই ব্যাপারে আমার সঙ্গে মানে? আরে বলবো বলবো, সব বলবো। তার আগে ঘরের ভিতরে কি ঢুকতে দেবে না? কথায় কথায় কিশোরীকে ঘরে আসতে বলার কথাই বলা হয়নি। আমি একটু লজ্জিত মুখে হেসে তাকে বললাম, আহা অমন বলো না, এসো এসো, ভিতরে এসো। তুমি একটু বসো, আমি হাত মুখটা চট করে ধুয়ে আসি। তাছাড়া বলো, সন্ধেবেলায় কি খাবে তুমি? না 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 না, আমি কিছু খাবো না। তুমি বাপু হাত মুখ ধুয়ে একটা জামা পরো, তারপর আমি আর তুমি আজ তারানাথের বাড়িতে যাব। আজ? হ্যাঁ আজ। অনেক দিন হলো তার বাড়িতে যাওয়াই হয়ে ওঠে না। এখন তোমার কাজের চাপ বেড়েছে, আবার সামনেই তো কালী পুজো। ছুটি পাবে ঠিকই, কিন্তু ওনার কাছে যাওয়া হয়ে উঠবে না, বুঝলে তো? তাই আজ সময় পেয়েছি, সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। নাও 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 নাও, জলদি করো। কথাটা অবশ্য খুব মন্দ বলেনি কিশোরী। তারানাথের বাড়িতে বেশ কিছুদিন হলো আর যাওয়া হয়ে ওঠেনি। আমি আর দেরি করলাম না, কিশোরীর কথা মতো হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। অবশ্যই পাড়ার মোড় থেকে পাসিং শোয়ে সিগারেটের প্যাকেটটা নিতে ভুললাম না। তেলে ভাজার দোকানের সামনে দাঁড়িয়ে কিশোরী বলে উঠল, আচ্ছা বিভূতি, তুমি দাঁড়াও, আমি তেলে ভাজাটা নিয়ে আসছি। দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মটলেনে। বাড়ির দরজায় টোকা মারতে ভিতর থেকে চারিমা বলে উঠল, আসছি। আরে কাকা বাবুরা, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন আপনারা? দেখি দেখি দেখি, পাটা দেখি আগে। হ্যাঁ, শুভ বিজয়া এবং শুভ লক্ষ্মী পুজো। আরে চারিমা, ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আপনারা ভেতরে গিয়ে বসুন, বাবা এক্ষুনি চলে আসবেন। আচ্ছা চারি, ঠাকুর মশাই বাড়ি নেই? দূরে কোথাও গেছেন নাকি? না না, বেশি দূরে নয়, ওই আধা ঘন্টার মধ্যেই চলে আসবেন। আপনারা বসুন, আমি চা বানাচ্ছি। কথাটা শোনার পর আমি আর কিশোরী চুপ করে বসে রইলাম, মন মরা হয়। কি জানি তারানাথ কখন আসবেন, কিন্তু বেশিক্ষণ বসতে হলো না। মিনিট 3 কি 4 কেটেছে, তার মধ্যেই ঠাকুরমশাই উপস্থিত হলেন। এসেই বললেন, কি হে, খবর কি তোমাদের? আমি জানতাম তোমরা আসবে।
তাই তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে এলাম। তা বলো, কেমন আছো সব? পুজো কেমন কাটলো? আমরা দুজনেই আগে প্রণামটা সেরে ফেললাম। থাক থাক, সুখী হও, সুখী হও। আমরা বেশ ভালোই আছি ঠাকুরমশাই, পুজো বেশ ভালো কেটেছে। তা আপনি কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। চারিমা আমার খুব যত্ন করে, বিন্দুমাত্র অবহেলা করে না। ওর দৌলতে আমি বেশ ভালোই আছি হে। কখন কি খেলাম, কখন কোথায় যাচ্ছি, আমার শরীর ঠিক আছে কিনা সবও নিজের নখদর্পণে রাখে। সেই তো স্বাভাবিক, মেয়ে হয়ে বাবার জন্য তো এমন করবেই। তা অবশ্য বলা কঠিন। মেয়ে মানেই তো সে বাবা মায়ের জন্য অনেক ভালো কাজ করবে, এমন তো সব সময় হয় না। কেউ কেউ নিজের বাবা মাকে অনেক কষ্ট দেয়। বাবা মায়ের সারা জীবন যত কষ্ট করেন ছেলে মেয়ের জন্য, কিন্তু সন্তান সব সময় তা বোঝে না। ঠাকুরমশাই, আবার এমনও তো হয় যেখানে বাবা মায়েরা তার সন্তানকে একদম দুচ্ছাই করে, ভালোবাসা দেয়ই না বলতে গেলে। অবশ্য সন্তানরা তাদের মন প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ, তাও হয়, কিন্তু জানো তো, হাতের 5টা আঙুল সমান নয়, তাই তো এত ভিন্নতা। যাক, সেসব কথা বাদ দাও, তোমরা বসো। আজ বাড়িতে ঘুগনি রান্না হয়েছে, আমি একটু নিয়ে আসি তোমাদের জন্য। মিনিট খানেকের মধ্যেই ঠাকুরমশাই 3টে বাটিতে করে ঘুগনি নিয়ে এলেন। আমরাও তার দিকে পাসিংশ আর তেলে ভাজার প্যাকেটটা এগিয়ে দিলাম। 1 চামচ ঘুগনি মুখে তুলে নিয়ে খেতে খেতে কিশোরী বলল, তা শুনেছেন ঠাকুরমশাই, কি একটা ঝড় আসছে? কি বেশ নাম, ভুলে গেলাম। হ্যাঁ, শুনলাম। বড় চিন্তা হয় অবলা প্রাণীগুলোর জন্য। তোমাদের একটা কথা বলি, এরকম বৃষ্টির দিন, ঝড় বাদলার দিনে ওদেরকে একটু দেখো। যদি কেউ আশ্রয় নিতে আসে তাকে ফিরিয়ে দিও না, কিংবা পাড়ার মোড়ের কুকুর বিড়ালগুলোকে পারলে বাড়িতে এনে রেখো। আমরা যদি সাহায্য না করি তবে ওদের পাশে কে থাকবে? মানুষ হয়ে এটুকু তো করতেই পারি। অবশ্যই ঠাকুরমশাই, আমরা নিশ্চয়ই করব। শুধু তাই নয়, আমরা আশেপাশের সমস্ত মানুষদেরও বলবখন। হুম হুম হুম, অবশ্যই অবশ্যই, ভালো কথা ঠাকুরমশাই। ঘুগনিটা না কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ ঠাকুরমশাই, স্বাদে গন্ধে অপূর্ব বলতে হবে। ঠিক এমন সময় আবার বৃষ্টি শুরু হলো। বাইরের ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে কিশোরী বলে উঠল, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এমন পরিবেশে একটা কাহিনী না হলে কিন্তু জমবে না। ঠাকুরমশাই, বলছি, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু ভাগ করে নিন না আজ। যাক, তাহলে শেষ পর্যন্ত বুঝলে আমি গল্প বলি না, অভিজ্ঞতা বলি। কিশোরী একবার মাথা চুলকে ঘাড় নাড়ল। হ্যাঁ, মানে আমি ওরকম একটু বলে ফেলতাম। বেশ বেশ, তা বলো, আজ তোমরা আমার থেকে কি ধরনের কাহিনী শুনতে চাও? হ্যাঁ, এরকম বৃষ্টিমুখর সন্ধ্যাবেলায় আপনি যা শোনাবেন তাই শুনবো। আজ আর আমাদের আলাদা করে কোনো আবদার নেই। ঠিক আছে, তবে শুরু করছি। তার আগে বাবু, পাসিং শো এর প্যাকেট থেকে একটা সিগারেট দাও দেখি। এই ঘটনা তাও আজ থেকে প্রায় 20 বছর আগে। ইতিমধ্যে আমি বাড়ি ফিরেছি 2বার। 3বারের বার কেন ফিরেছিলাম ঠিক মনে পড়ে না। সত্যি বলতে বাড়ি আমাকে খুব একটা টানতো না, সেটা তো তোমাদের আগে বহুবার বলেছি। কিন্তু বিশেষ বিশেষ কারণে কয়েকবার আমাকে ফিরতে হয়েছে। একবার তো মনে আছে, তোমাদের বলেছিলাম সেই জ্বরে পড়ে কি অবস্থা। অনেকবার এমন ঘটনা হয়েছে যাতেই আমাকে বাড়ি না ফিরে আর থাকা যায়নি। তো এমনভাবেই তখন সবে সবে বাড়িতে এসেছি। বাড়ির লোকজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই বেশ খাতিরদারি করছে। আমিও বেশ খুশি হয়েছি বলতে হবে।
কিন্তু দিন চারেক পর থেকে আমার কেমন যেন লাগতে শুরু করলো। কিছুতেই যেন বাড়িতে মন টেকে না। এদিকে বাড়ির লোকেরা সাফ মানা যে বাড়ি থেকে কোথাও যাওয়া চলবে না, কিন্তু মন একেবারেই মানে না। ইতিমধ্যে আমি মধু সুন্দরী দেবী এবং মাতু পাগলির দর্শন পেয়ে গিয়েছি। প্রচুর সাধুতান্ত্রিক কাপালিকের সঙ্গেও পরিচয় ঘটেছে। তারা কেউ কেউ আমাকে অনেক সাহায্য করেছে, কেউ কেউ আমার আবার ক্ষতিও চেয়েছে। আর তাই তাদের মধ্যে একটা জিনিস খুব সাধারণ ছিল। বেশিরভাগ সাধুতান্ত্রিক আমাকে বলেছে আমার দ্বারা এই সাধনা হবে না। আমার কপালে সংসার জীবন লেখা রয়েছে নাকি, সেসব খেলে সাধনা করা আমার কম্য নয়। আসলে কি জানো তো, আমরা সবাই একটা না একটা ভুল করি জীবনে। আমরা মনে করি যে আমরা যেটা করছি সেটাই সঠিক, কিংবা আমরা যেটা চাইছি সেটা আমরা ঠিকই হাসিল করে নিতে পারবই। কিন্তু সব সময় তা হয় না। ভাগ্য মাঝে মাঝে অনেক কিছু লিখে রাখে, আর সেই বিধির বিধান খণ্ডানোর আমাদের উপায় নেই। আমি মনে প্রাণে চেয়েছিলাম বড় সাধক হতে, আর তাই যারাই আমাকে বলেছে আমি তাদের ওপর রাগ করেছি। নিজের মনে মনে আরও জেদ তৈরি করেছি, যে করেই হোক না কেন আমার বড় সাধু হতেই হবে। কিন্তু ওই যে বললাম, বিধির বিধান, উনি তো আলাদাই কিছু লিখে রেখেছিলেন আমার জন্য। এত চেষ্টা করেও কই পারলাম। হ্যাঁ, যাক সেসব কথা। তো সেইবার যখন বাড়িতে মন টিকছে না, ঠিক সেই সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কি ভাবছো, বাড়ির লোক অনুমতি দিল? না 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 না, মোটেই না। তারা তো পারলে আমার পায়ে শিকল বেঁধে রাখ। তাদের সবার চোখ এড়িয়ে একদিন ভোর থাকতে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে গিয়ে পড়লাম বাঁকুড়ার এক গ্রামে। সেখানে গ্রামের পুরোহিত মশাইয়ের সঙ্গে বেশ ভাব জমে গেল। মিশুকে মানুষ, পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভালো খাতির হয়ে উঠল। গ্রামেরই এক অতিথিশালায় তখন আমি রয়েছি। গ্রামেরই এক কৃষকের সঙ্গে কথা হচ্ছিল। মাটি বেশ ভালো করেই কর্ষণ করা হয়েছে। একটু বৃষ্টি দিলেই মাটিটা ভিজে যাবে আর সেচ করতে হবে, এইসব কথাই হচ্ছিল আর কি। ঠিক এমন সময়ে আকাশ বাতাস কাঁপিয়ে উঠল ঝড়। সেই ঝড়ের কি তেজ! আশেপাশে যতজন ছিল তারা প্রত্যেকে একেবারে নিজের বাড়ির পথ ধরল। দোকানিরা তাদের দোকানের ঝাঁপ বন্ধ করে দিল। আমিও ভাবলাম যাই, আস্তে আস্তে এবার অতিথিশালায় ফিরে যাওয়া উচিত। সেই মতো কাজও করলাম। যেই মেঠো পথ দিয়ে হেঁটে আমি চলেছি, তার থেকে কিছুটা দূরে গেলে পথ বেঁকে যায় দুদিকে। তার মধ্যে সবাই ডান দিকের পথটাই ধরে, কারণ বাঁ দিকে তেমন কোনো রাস্তা নেই। কিছুটা হেঁটে যাওয়ার পরেই রাস্তা শেষ হয়ে যায়। তাছাড়া পুরোহিত মশাইয়ের কাছেই শুনেছিলাম যে সেদিকে রয়েছে গ্রামের পুরনো মন্দির, তাও সেটা জীর্ণ, তাই ভেঙে পড়ার ভয়ে ওদিকে কেউই যায় না। জ্বরের তেজ একটু কমলে হঠাৎ কি মনে হলো ওদিকে যায়, দেখেই আসি ঠিক কেমন মন্দির সেটা। মনে হতেই নিজেকে আর আটকে রাখতে পারলুম না। মনের সঙ্গে দ্বন্দ্ব করা চলে না। পুরো জীর্ণ মন্দিরের নিকট আসতেই অনেক দিনের পুরনো ধুলো মাখা গন্ধটা এসে আমার নাকে ঝাপটা দিল। সাথে সাথে বাতাসে কেমন একটা আঁশ আঁশ গন্ধ মিশে এলো। কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা। এমন একটা জায়গায় এমন এক গন্ধ আসবেটা কিভাবে? ধুলো মাখার গন্ধ অবধি না হয় মেনে নেওয়া যায়, সেটা স্বাভাবিক। তাই বলে এমন কাঁচা মাছ, আঁশ, এসব কিভাবে সম্ভব? বুঝে পেলাম না ব্যাপারটা। কপাল কুঁচকে আশ্চর্য হয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। অনেক বড়,
দোতলা মন্দির। ভাঙাচোরা জীর্ণ হলেও মন্দিরটা আগে ঠিক কতটা যে জাঁকজমকপূর্ণ ছিল তা বেশ ভালোই বোঝা যায়। পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়, সামনের শান বাঁধানো জায়গাটা ভেঙে গিয়েছে, চটা উঠে গিয়েছে বিভিন্ন জায়গায়। মন্দিরের যত কাছে যেতে লাগলাম ততই যেন সে আঁশ আঁশ গন্ধটা বেড়ে চলল। কৌতূহলী হয়ে এগিয়ে চললাম ভিতরের দিকে, আর তারপরে অবাক হয়ে গেলাম প্রচণ্ড। বাইরে ততক্ষণে ঝড়ের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে পড়েছে। মন্দিরের ঘণ্টাগুলো ভীষণ আওয়াজ করে বাজছে। আধো আলোতে দেখলাম মন্দিরের এক কোণে বসে একজন মহিলা একটা বড় জ্যান্ত রুই মাছ চিবোচ্ছে। প্রচণ্ড চমকে গিয়ে আর্তনাদ করতে যাচ্ছিলাম, কিন্তু কেউ যেন আমার গলার স্বর আটকে দিয়েছে। গলা থেকে কোনো আওয়াজই বেরোলো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যা দেখছি তা কি সত্যি নাকি? এই মহিলা কি আদৌ মাথা ঠিক আছে? ইনি কি আদৌ কোনো সুস্থ মানুষ? মহিলার দিকে এতটাই ধ্যানমগ্ন হয়ে গিয়েছিলাম যে আমি খেয়াল করিনি বিগ্রহের মূর্তি কি। আষ্টে গন্ধটায় আর নাক চাপা দিলাম। মহিলার দিক থেকে চোখ ফেরাতেই দেখলাম ঠিক মধ্যিখানে রয়েছে মা তারার মূর্তি। ঠিক এমন সময় আমার কেমন যেন ঘোর লাগলো। মাথাটা ঘুরতে লাগলো বন বন করে, যদিও এর কারণ আমি মোটেও খুঁজে পেলাম না। মহিলার দিকে তাকাতেই দেখলাম যে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে একভাবে তাকিয়ে রয়েছে সে। কি অসম্ভব শূন্য সেই দৃষ্টি তার। চোখ দুটো লাল হয়ে জল জল করছে, চোখের মণি দুটো যেন অক্ষি কোটর থেকে বেরিয়ে আসছে কয়েক গুণ। খুব ভালোভাবে অন্তর্দৃষ্টি দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো সে যেন আমার ভিতর অবধি দেখতে পাচ্ছে। এই মাংস, পেশি, হাড় সব ভেদ করে যাচ্ছে তার দৃষ্টি। একবার কেঁপে উঠলাম নিজের মনে। কিছু বুঝতে পারলাম না এমন অনুভূতি ঠিক কেন হচ্ছে আমার। এতটা ভয় বোধ হয় আমি কখনো পাইনি। সারা মন্দিরে যেন ঋণাত্মক শক্তি খেলে গেল। মা তারার মন্দিরে এমন কিভাবে হতে পারে তা আমার মস্তিষ্ক ভেবে পেল না। সেই মহিলা এবার ধীরে ধীরে তার হাতের কাঁচা আধ খাওয়া মাছটা মুখে থেকে নামিয়ে আনল, আর তারপর তার দৃষ্টি দিয়ে সম্পূর্ণ দেখলো আমায়। আমার মাথা থেকে পা অব্দি চোখ বুলিয়ে নিয়ে খুব অদ্ভুতভাবে তাকালো আমার দিকে, আর তারপরে বিকট শব্দ করে হাসতে শুরু করলো। তার হাসির শব্দে সারা মন্দির চত্বর কেঁপে উঠেছে। বাইরে ঝড়ের মাত্রা বেড়ে চলেছে ক্রমাগত। এইসবের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামল, সাথে শুরু হলো বজ্রপাত। পুরো মন্দির ততক্ষণে অন্ধকারে ছেয়ে গিয়েছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে আলোকিত হচ্ছে শুধু, আর তখনই আমি দেখতে পাচ্ছি সেই মহিলার মুখ। মুখের দুই পাশে আঁশ লেগে রয়েছে তার, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাছের ফুলকা। আঁশটে গন্ধটা বেড়ে চলেছে ক্রমাগত। ঠিক এমন সময় মাথার পিছন দিকে একটা তীব্র যন্ত্রণা আমি টের পেলাম। মাথায় হাত দিয়ে সেটাকে বোঝার আগে জ্ঞান হারিয়ে পড়ে রইলাম ওই মন্দিরে। সে কি কাণ্ড ঠাকুরমশাই! হঠাৎ মাথায় যন্ত্রণা কেন? কোনো অশরীরী এভাবে মাথায় আঘাত করে এমন তো শুনিনি। ব্যাপারটা ঠিক বোঝা গেল না। ঠাকুরমশাই হাসলেন, তারপর বললেন, রোশো বাপু, রোশো বলছি, সব ধৈর্য ধরো, সব জানতে পারবে। তার আগে দাও দেখি একটা পাসিং সই গিয়ে দাও। ঠাকুরমশাই পাসিংশ ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন, তারপর বললেন, জ্ঞান যখন ফিরল
তখন রাত নেমে গিয়েছে। রাতের তখন 10টা তো হবেই। শুয়ে আছি অতিথিশালার বিছানায়। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মাথায় একটা বিরাট ব্যথা অনুভব করলাম। চোখ মেলতেই গ্রামের পুরোহিত মশাই এবং আরো কয়েকজন আমার ওপর ঝুঁকে পড়ল। সবাই প্রায় একসঙ্গে প্রশ্ন করে উঠল আমাকে, আমি ঠিক আছে কিনা। উঠে বসতে যাব ঠিক সেই সময় বুদ্ধি মশাই আমাকে বারণ করলেন। মাথায় তখন সাদা পট্টি বাঁধা। আমার সঙ্গে ঠিক কি হয়েছে বোঝার আগেই গ্রামের পুরোহিত মশাই বললেন, ওখানে কি করতে গেছিলেন বলুন তো? কি অবস্থা হয়েছে আপনার? না জানি কোন অশরীরীর পাল্লায় পড়েছিলেন আপনি। হায় হায় হায়, প্রাণে বেঁচে ফিরেছেন এই অনেক। মায়ের কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে উঠুন। আচ্ছা, মাথাটায় কি খুব ব্যথা করছে? এতগুলো কথার রেশ সামলাতে পারলাম না আমি। ধীরে ধীরে মনে পড়তে লাগলো কেন আমি গিয়েছিলাম সেই মন্দিরে। আর তারপর সেখানে গিয়ে সেই মহিলাকে দেখার কথা, তার কাঁচা মাছ চেবনোর কথা আমার মনে পড়ে গেল। সেই সমস্ত কথা খুলে বলার আগেই একের পর এক প্রশ্ন ছুড়ে দিল সবাই আমার দিকে। সর্বোপরি কেন যে আমি সেখানে গিয়েছিলাম তার আফসোসে ভরে গেল সমগ্র অতিথিশালা। বৃদ্ধ বুদ্ধিমশাই আমাকে বললে, না না না, ওখানে গিয়ে তুমি মোটেই ঠিক করনি বাছা। এমন কাণ্ড আমি প্রায় দিনই দেখছি। তোমার অনেক ভাগ্য ভালো যে তুমি বেঁচে ফিরেছ। তা বাবা, হঠাৎ ওই পথে গেলে কেন? খুব ঝড় উঠেছিল, ফিরছিলাম অতিথিশালার পথেই হঠাৎ কি মনে হলো, ভাবলাম যাই একবার দেখে আসি মন্দিরটা। আর সেখানে যেতেই আমি যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে উঠল। কি দেখলেন? দেখলাম এক মহিলাকে, সে যেন জ্যান্ত রুই মাছ চিবোচ্ছে। মাছটা ছটফট করতে করতে প্রায় প্রাণ হারালো, আর সেটাকে মুখের ভেতর পুড়ে নিচ্ছিল সে মহিলা। উফ, কি ভয়ঙ্কর সে দৃশ্য! ওফ, সবাই বোধহয় ওই একই জিনিস দেখেছে। সবার বর্ণনা সমান। ঠাকুর মশাই বাঁচলে হয়। আমার বাঁচা মরা নিয়ে সবাই তখন শঙ্কিত হয়ে উঠল। প্রতিমশাই আমায় সান্ত্বনা সূচক বাক্য বলতে লাগলেন, দেখো বাছা, অত ভেবো না ব্যাপারটাকে নিয়ে। তোমাদের পুরোহিত মশাই বলবে সব কথা, তখন না হয় ধীরে ধীরে সবটা অনুধাবন করবে। কিন্তু তোমার ভালোর জন্য আমি একটা কথা বলছি, এটা তুমি মন দিয়ে শোনো। এইসব ভূত প্রেত কিন্তু মোটেই ভালো হয় না বাবা। তাই এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। কি হয়েছে তা ভুলে যাও, আর খুব সাবধানে থাকো। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ হয়ে ওঠো, আর সবার মতো যেন তোমার প্রাণ না চলে যায়। কিন্তু তার জন্য তোমাকেও কয়েকটা কাজ করতে হবে বাবা। প্রথমত, এই 2 দিন আর অতিথিশালার বাইরে বেরিও না, আর ভুলেও কখনো মন্দিরের কাছে যাবে না। তোমায় না বারণ করা হয়েছিল, তুমি যে কেন শুনলে না? যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, ও কথা ভেবে আর আফসোস করার দরকার নেই। মাথাটায় ভালো ব্যথা আছে, কটা দিন বেশি করে পাঁচন খাও। আমি সমস্ত ভেষজ ওষুধ তোমায় দিয়ে যাব। এই গ্রামেরই এক ছেলে তোমার কাছে থাকবে, সে তোমার সর্বক্ষণ খেয়াল রাখবে। কোনো অসুবিধা হলে সংকোচ বোধ করবে না, সব খুলে বলবে তাকে। আর শারীরিক অসুস্থতা অনুভব করলেই সঙ্গে সঙ্গে একটা খবর দেবে, আমি চলে আসব। অসুবিধা নেই, দিনে 2 বার করে দেখে যাব তোমায়। কিন্তু হ্যাঁ, ওই মন্দিরের দিকে আর ভুলেও পা বাড়াবে না, বুঝলে? চলি তবে আজ আমি। আমি খাড় নাড়লাম, বেশি কথা আর বাড়ালাম না। একে একে সবাই বেরিয়ে গেল। ঘরে রইল 1 বছর 20 ছেলে আর পুরোহিত মশাই।
এই বংশী, বংশী, এই তুই যা তো যা, এই ঠাকুর মশাইয়ের জন্য রাতের খাবারটা নিয়ে আয় তো। পুরোহিত মশাইয়ের কথাই বছর কুড়ির ছেলেটা দৌড়ে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই পুরোহিত মশাই বলা শুরু করলে, বসুন ঠাকুর মশাই, উঠতে হবে না, আপনাকে সবটা খুলে বলি। গ্রামে এই মাস দুয়েক হলো একটা ব্যাপার শুরু হয়েছে, বুঝলেন। ওই যে মন্দিরে আপনি গেছিলেন না, সেখানে তেমন কেউ একটা যায় না। সে কথা তো আমি আপনাকে আগেই বলেছি। তার কারণটা ওই ভেঙে পড়ার ভয়। আজ থেকে তাও প্রায় ওই 200 বছর আগে তৈরি হয়েছিল ওই মন্দির। এক বণিক তৈরি করেছিলেন মন্দিরটা। ব্যবসায় বেশ লাভবান হয়েই এখানে এসে সে সংসার শুরু করে এবং ওই মন্দিরের প্রতিষ্ঠা করে। জানা যায় সে নাকি স্বপ্নাদেশ পেয়েছিল। তারপর তার উত্তরপুরুষ সেই মন্দিরের জাঁকজমক আরও বাড়িয়েছে। যত দিন গেছে পুজো বেড়েছে, বই কমেনি। একবার তো বোধহয় সব ঠিকঠাক করানো হয়েছিল, কিন্তু ওই যে সব উত্তরপুরুষ যে ভালো হবে এমন তো নয়। শেষ যারা উত্তরাধিকারী ছিল তারা মোটেই ভালো ছিল না। সত্যি বলতে মন্দির এক অনন্য জিনিস, প্রতিষ্ঠা করলেই হয়। সাধারণ মানুষ তার দান ধ্যান দিয়েই তাকে টিকিয়ে রাখে। প্রতিষ্ঠা তো আর কষ্ট করার লাগে না। কিন্তু সেই উত্তরপুরুষ মহা ঝামেলা পাকাতো মশাই। যারা পুজো দিতে যেত তাদের সঙ্গেই দুর্ব্যবহার করত। অগত্যা দর্শনার্থীদের সংখ্যা কমতে লাগলো দিনের পর দিন। অত দুর্ব্যবহার সহ্য করে কেউ যাবে ওখানে পুজো দিতে? যত দিন যেতে লাগলো তাই পুজো আচ্ছা বন্ধ হয়ে যেতে লাগলো। এভাবেই চলতে চলতে প্রায় পুজো বন্ধের জোগাড়। এই সময় আমার বাবা নিজের হাতে দায়িত্ব তুলে নিলেন। পুজো করতেন রোজ, কিন্তু শুধু পুজো করলেই তো আর হবে না, তারও তো সংসার আছে। বিনা পারিশ্রমিকে আর কদিন। এর মধ্যে মন্দিরের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। উত্তরাধিকারীরা সেসব সারালোও না। যত দিন যেতে লাগলো মন্দিরের অবস্থা আরও জীর্ণ হতে লাগলো। এসব চলতে চলতেই এমন অবস্থা। এবার আসি এই কয়েকদিনের ঘটনার কথায়। এই মাস দুয়েকে মন্দিরের অবস্থা হয়েছে ভীষণ বাজে। বাজে আত্মার নজর লেগেছে। ওই মন্দির আর এখন ঠাকুরের মন্দির নেই। এই তো গত 2 মাস আগেকার কথা। আমাদের এই গ্রামের একজন ভদ্রমহিলা সন্ধ্যার দিকে ফিরছিলেন এই পথ দিয়ে। ঠিক তখনই কেমন একটা আঁশাঁশ গন্ধ পেলেন ওই মন্দিরের দিক থেকে। ব্যাস, নিজেকে সামনে রাখতে পারলেন না। কি হচ্ছে সেটা দেখতেই এগিয়ে চললেন মন্দিরের দিকে। আর তারপর সেই ভয়ঙ্কর ভূতুড়ে আত্মা তার উপর চাপলো। কি সব ভুলভাল দেখলেন। আপনি যেমনটা বললেন ঠিক তেমন বর্ণনায় দিয়েছিল সে। তবে সে কথা কেউ মানেনি, আর মানবেই বা কেন? অমন কথা কি কেউ বিশ্বাস করবে? মহিলা বাঁচলেন না। মাথায় অনেকবার ভারী জিনিসের আঘাত ছিল। তারপর তার খোঁজ করতে করতে আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন উনি শেষ নিঃশ্বাস নিচ্ছেন। বুদ্ধিমশাই দেখেই বললেন আর মিনিট কয়েক বড় জোর বাঁচবেন। ওই মিনিট কয়েকটি তিনি শুধু এই কথাগুলোই বারবার আউড়ে চলেছিলেন। অবশ্য আমরা কেউ আর বিশ্বাস করিনি তার কথা। সন্ধ্যের অন্ধকারে কি দেখতে কি দেখেছে এখন প্রলাপ বকছে। কিন্তু এইটুকুনি আমরা বুঝেছিলাম যে ওই জায়গাটায় অভিশপ্ত আত্মা ভর করেছে। সেদিনের পর থেকে এই মন্দিরে কেউ পা রাখে না। কিন্তু ওই আর কি, মানুষের কৌতূহল মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় সে তো আপনার অজানা নয় ঠাকুর মশাই। এরকম অনেকবার হয়েছে। ওই পথ দিয়ে ফেরার পথে অনেকেই পেয়েছে ওই দুর্গন্ধটা, আর কৌতূহলের বশে অনেকেই এগিয়ে গিয়েছে মন্দিরের দিকে। আর তারপর তো জানেনি, অশরীরী মাথায় ভারী কিছুর আঘাত করে মেরে ফেলেছে তাদের। আজ পর্যন্ত কতজন মারা গিয়েছে? 8 জন। এর মধ্যে 2 জনকে জীবিত পাওয়া গিয়েছিল, আর বাকি সবাই প্রচণ্ড আঘাত ও দীর্ঘক্ষণ রক্তক্ষরণে মারা গেছে। আর একজন অবশ্য জীবিত আছে, তবে সে বদ্ধ উন্মাদ। আচ্ছা, তার সঙ্গে একবার কথা বলা যায় কি? কথা বলা যাবে না, এ কথা বলা মিথ্যা। তবে তার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ওর কথা কিছুই বোঝা যায় না, সব ভুলভাল বলে আর কি। ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে ঠাকুরমশাই। যেটুকু বলা যায় না হয় সেটুকুই বলবো।
আপনি ব্যবস্থা করুন, কাল আমি একবার তার সঙ্গে কথা বলতে চাই। না 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 ঠাকুর মশাই, ওটি হচ্ছে না। বদ্যিমশাই অনেকবার করে বলে গেছেন 2 দিন আপনি অতিথিশালা থেকে কোথাও বেরোবেন না। ওই কথার নড়চড় হলে আমায় আর আস্ত রাখবেন না উনি। বুঝতেই তো পারছেন, আপনি হলেন গিয়ে এই গ্রামের অতিথি। আপনার প্রাণের দাম কত জানেন? আচ্ছা ঠাকুর মশাই, বলছি আপনার কি প্রাণের ভয় নেই? আমি একজন তান্ত্রিক পুরোহিত মশাই, আমার যে ভয় সাজে না। কত রাত আমি মরার উপরে বসে বসে সব সাধনা করেছি। একটু ভুল হলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। তবে বলুন, মরার ভয় কেন পাবো আমি? আমাকে নিয়ে এত চিন্তা করার আপনার দরকার নেই। আর হ্যাঁ, বুদ্ধিমশাইকে এত কিছু বলতে হবে না এখন। সময় হলে আমি ঠিক জানাবো। কাল সকালে কিন্তু খবর দেবেন, আমি বিকেলবেলা কথা বলবো তার সাথে। সে রাতে রুটি তরকারি খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকলো সেদিনের সন্ধ্যার কথাগুলো। আমি খুব ভালো করেই জানি কোনো অশরীরই আমার মাথায় আঘাত করেনি। যে করেছে সে মানুষ এবং সে একদম সুস্থ। কিন্তু ওই মহিলাটি কে তা পরিষ্কার হলো না। মাথায় বেশি চাপ দিলাম না, ততক্ষণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমার। মাথা যন্ত্রণায় মাথা তুলতে পারছিলাম না। তা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন যখন ঘুম ভাঙলো তখন অনেক বেলা হয়ে গিয়েছে। অত বেলা করে সাধারণত আমি ঘুম থেকে উঠি না। তোমরা তো জানোই কত ভোরে উঠে স্নান করা আমার অভ্যাস। কিন্তু সেদিন কিছুই হলো না। সকালে 9টার সময় যখন ঘুম ভাঙলো তখন বংশী আমার পাশে ঘুমোচ্ছে। বসে বসেই যে ঘুমিয়ে পড়েছে তা আমার চোখে এড়োলো না সে কথা। আমার মাথায় তখন জলপট্টি দেওয়া। আমি উঠে বসতেই বংশী ধরমড়ো করে উঠে বসলো। তারপর আমায় প্রশ্ন করলো, আগে আপনার শরীর ঠিক আছে ঠাকুরমশাই? জ্বরটা কমেছে আশা করি? আগের থেকে একটু ঠিক লাগছিল শরীরটা। উঠে ভাবলাম স্নান করব একটু, কিন্তু বংশী বলল, ও ও ও- ও ও কাজ করবেন না। মাথায় জল লাগলে একদম শেষ। আপনি ঘরে গিয়ে বসুন, আমি গামছা ভিজিয়ে আনছি, গা মুছে নিন। স্নান করব না ভেবেই কেমন একটা লাগছিল, কিন্তু চোরাচুরিতে আর না করা গেল না। একটু বেলার দিকে পুরোহিত মশাই আর বুদ্ধি মশাই আমায় দেখতে এলেন। হ্যাঁ, আগে অনেক রাত তখন, জ্বরে কাতরাচ্ছিলেন আপনি, তাই একটু জল পট্টি দিলাম। জ্বর ছেড়েছে এই মঙ্গল। আপনি বিশ্রাম করুন, আমি খাবার নিয়ে আসছি। শরীর কিন্তু খুব ভালো নেই আপনার। আপনি কি আজই কথা বলবেন তার সঙ্গে? হ্যাঁ বলবো, খুব দরকার। বেশি দেরি করা ঠিক হবে না পুরোহিত মশাই, গ্রামের লোক কিন্তু মহাসংকটে। আমার কথায় পুরোহিত মশাইয়ের কপালে দৃঢ় ভাঁজ পড়ল, আর মুখমণ্ডল জুড়ে দেখা গেল চিন্তার ছাপ। তিনি গলার স্বর নামিয়ে নিয়ে প্রশ্ন করলেন, হঠাৎ এমন বলছেন যে, কিছু কি খারাপ বুঝছেন? গত 2 মাসে 8 জনের মৃত্যু দেখেও কি বুঝছেন না? আমি খুব ভালো করে জানি কোনো অশরীরী আত্মা আমায় আঘাত করেনি। এখানে মানুষের হাত রয়েছে। আমার কথায় তিনি যেন কেঁপে উঠলেন, তারপর বিড় বিড় করে বললেন, পাগলটাও যে একই কথা বলে। বিকেল হতেই বুদ্ধি মশাই আমায় একবার দেখে নিয়ে পাঁচন খাইয়ে গেলেন। তিনি চলে গেলেন, আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে বেরোলাম। বেশি দূরে নয়, এই তো কাছেই শঙ্করের বাড়ি। মিনিট 2 হেঁটে যেতেই পড়লো একটা ওই টালির চালের ঘর। সেখানে ঢুকতেই দেখা গেল একজন ভদ্রমহিলা যাতাই ডাল পিষছেন। তাকে জিজ্ঞাসা করতেই সে বলল, যার সন্ধানে আমরা এসেছি সে ঘরের ভিতরে আছে। ভিতরে গিয়ে দেখা গেল বছর 30-এর সেই ব্যক্তি আধো নয়নে শুয়ে রয়েছেন খাটিয়ায়। পুরোহিত মশাই তার কাছে গিয়ে ডাকলেন, বিকাশ, কেমন আছো? পুরোহিত মশাইয়ের কথায় থরমর করে উঠে বসলো বিকাশ। তারপর প্রচণ্ড ভয়ে হাত পা ছুটতে শুরু করলো সে। সাথে শুরু হলো বিলাপ। মাছ
মাছ আঁশ খাচ্ছে, আঁশ। উফ, কি গন্ধ, কি ভয়ঙ্কর! অন্ধকার কুচুরি, ভয় লাগে, খুব ভয় লাগে। কিসে ভয় লাগে তোমার বিকাশ? মহিলা, ওই ওই মহিলা, ওই ওই লোকটা, ওই লোকটা, লাঠি, লোহার ডান্ডা। প্রচণ্ড ভয়ে আর্তনাদ করতে থাকে বিকাশ। আমরা আর কোনো প্রশ্ন করতে পারি না। বাইরে দাওয়া থেকে ছুটে আসেন বিকাশের মা, তিনিও বারণ করেন আমাদের ওকে প্রশ্ন করতে। এসব কথা জিজ্ঞাসা করলেই সে আরও উত্তেজিত হয়ে পড়ে চিৎকার করে, কাঁদতে থাকে চড়ে চড়ে। অগত্যা তাকে আর কিছু জিজ্ঞাসা না করেই আমি ফেরার পথ ধরি। আমি আপনাকে বলেছিলাম না ঠাকুরমশাই, ওকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, ও সব সময় খালি ভুলভাল কথা বলে। কেন ভুলভাল কেন? এখনো পর্যন্ত আমি কোনো অসঙ্গতি দেখতে পাইনি কিন্তু। ও মা, বুঝলেন না? সবাই তো শুধু মহিলাকেই দেখেছে, ও আবার একটা লোকের কথাও বলে। এখন তো ও তেমন কিছু বললো না, কিন্তু হ্যাঁ কয়েকবার বলেছিল ওই লোকটাই নাকি ওর মাথায় লোহার ডান্ডা দিয়ে বাড়ি মেরেছে। আপনি বলুন, এটা কখনো সম্ভব? হ্যাঁ, ওই পিশাচিনীর কথা আমি নয় বুঝলাম, কিন্তু তাই বলে লোক আসবে কোত্থেকে? বুঝলাম হিসেবের কোথাও একটা গড়মিল হচ্ছে। এভাবে চলতে পারে না। প্রাণের ঝুঁকি নিয়ে হলেও একটা বিহিত করতেই হবে। আচ্ছা পুরোহিত মশাই, গ্রামটা তো খুব একটা বড় নয়, আর আপনিও বহুকাল ধরে এখানে পুজো করছেন। গ্রামের সবাইকে আপনি চেনেন তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি, সবাইকেই আমি দেখতে পাই মন্দিরে। রোজ না আসুক, পুজোর সময় তো আসবেই। তাছাড়া এইটুকুই তো গ্রাম, শুধু মুখ চেনা নয়, বরং সবার সঙ্গেই ভালো খাতির আছে। বেশ, তবে আজ রাত জাগার জন্য কিন্তু তৈরি থাকে। আমার কথাই পুরোহিত মশাই প্রচণ্ড অবাক হলে। তিনি কপাল কুঁচকে আমাকে প্রশ্ন করলে, হঠাৎ এমন কথা কেন বলছেন ঠাকুরমশাই? কি হবে আজ রাতে? হ্যাঁ, সত্যটা জানতে পারবেন। যাই হোক, এসব বাদ দিন, এখন অতিথিশালা ফিরে চলুন। রাত তখন 9টা কি 10টা হবে। আমি আর পুরোহিত মশাই এগিয়ে চললাম মন্দিরের দিকে। পুরোহিত মশাই তখনও ভয়ে কাঁপছে। তার বক্তব্য, সেখানে গেলে তাকেও ওভাবেই মরতে হতো। আমি তাকে বারবার আশ্বস্ত করতে লাগলাম, কিন্তু তিনি প্রচণ্ড ভয় পেতে লাগলেন। যেমন যেমন বলছে আপনি শুধু তেমন তেমন করে যান। একটু এদিক ওদিক হলে কিন্তু আপনার মাথাতেও লোহার বাড়ি পড়বে, তাই খুব সাবধান। আমি আর পুরোহিত মশাই দুজনেই মন্দিরের গর্ভগৃহে ঢুকে এক কোণায় সিঁধিয়ে গেলাম। প্রায় আধ ঘন্টা টানা চুপচাপ বসে আছি, কিন্তু কিছুই হচ্ছে না। অশরীরী নয় পুরোহিত মশাই, আপনাদের গ্রামেরই কেউ। কি বলছেন? ঠিকই বলছি, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। আরও মিনিট 20 কাটলো। ঠিক তারপরেই একজন ভদ্র মহিলা এলো থেলো চুলে ছুটে প্রবেশ করলো গর্ভগৃহে। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল। হাতে ধরা রয়েছে একটা রুই মাছ। মুখের দুই পাশ দিয়ে কাঁচা রক্ত বেয়ে পড়ছে। ছুটতে ছুটতে এসে সে মায়ের মূর্তির সামনে বসে সেই মাছ চিবোতে লাগলো। ভয়ে পুরোহিত মশাই চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু আমি তার মুখ চেপে ধরলাম। তিনি কোনো রকমে আমার হাত সরিয়ে ফিস ফিস স্বরে বললেন, এ তো যজ্ঞুর মা। আধ ঘন্টা টানা চলল এই দৃশ্য। ঠিক তারপর এক ভদ্রলোক ছুটতে ছুটতে এলেন মন্দিরের ভিতর। তারপর আশপাশ ভালো করে দেখে বললেন, আর রোজ রোজ ভালো লাগছে না মৃণালিনী? তোমার এই অসম্ভব বিচ্ছিরি রোগ, কত লোকের প্রাণ নিয়েছো তা কি তোমার অজানা? রাত হলেই তোমার এই ভরে পড়া আর কাঁচা মাছ নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে আসা। হায় হায় ভগবান, এর থেকে কি মুক্তির কোনো পথ নেই? ফিরে চলো মৃণালিনী, ফিরে চলো। লোকটির কথাই সেই মহিলা কর্ণপাত করলেন না। এক মনে সেই কাঁচা মাছ চিবিয়ে যেতে লাগলেন। মৃণালিনী, আমার কথা শোন। কেউ যদি চলে আসে সর্বনাশ হয়ে যাবে। কেউ
যদি দেখে তুমি এমন কাজ করছো, সে তো সারা গ্রামে গিয়ে বলে দেবে। আর তারপর ডাইনি অপবাদে তোমাকে ওরা পুড়িয়ে মারবে। তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না মৃণালিনী, আমি সহ্য করতে পারবো না। ফিরে চলো, ফিরে চলো মৃণালিনী, ফিরে চলো। ভদ্রলোকের কথায় এইবার সেই ভদ্র মহিলা চিৎকার করে উঠলেন, না 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 না, আমি যাব না, আমি যাব না। চলে যা, চলে যা তুই, চলে যা তুই। আমায় আমায় মাছ দে, মাছ খেতে দে, আমায় খেতে দে, খেতে দে। আরো মাছ, আরো 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 মাছ, আরো মাছ চাই আমার, আরো মাছ চাই আমার। আরো মাছ দে, আরো মাছ, আরো মাছ দে। এমনটি করো না। তোমার জন্য আমায় কত লোকের প্রাণ নিতে হয়েছে বলো তো। যেদিন প্রথম দেখলাম কেউ একজন এসে তোমার এমন রূপ দেখেছে, তখন আমার মাথা কাজ করছিল না। বেশ বুঝেছিলাম সেই লোকটি যদি এখান থেকে একবার বেরোয়, তোমাকে ওরা পুড়িয়ে মারবেই। আর তাই তাকে মারতে হয়েছিল আমায়। লোহার ডান্ডা দিয়ে মাথায় কতবার আঘাত করেছিলাম আমি। সেই দিন থেকেই আমি খুনি হয়ে গেলাম। আর তারপর যখনই তুমি এখানে আসো, তোমার খোঁজে আমায় ছুটতে ছুটতে আসতে হয়। কতবার ডাকি তোমায়, কিন্তু কোনোদিনও তুমি শোনো না। আর যদি কোনোদিন কেউ এসে পড়ে, তবে তাকেও সেভাবেই মেরে ফেলতে হবে আমায়। এই নিয়ে প্রায় 8 জন মৃত্যুবরণ করলো। বিকাশ তো এখন পাগল, কোথায় কেউ বিশ্বাস করে না। কিন্তু আমি জানি ও যা বলে সব সত্যি। কোনোদিন যদি ওর কথা কেউ বিশ্বাস করে ফেলে, তাহলে সব শেষ হয়ে যাবে। লক্ষ্মীটি ফিরে চলো, আমায় আর পাপের ভাগী বানিও না, আমায় আর পাপের ভাগী বানিও না লক্ষ্মীটি। সে রাতে যতক্ষণ না ভদ্র মহিলা বাড়ি গেলেন, ততক্ষণ পর্যন্ত আমরা এক কোনায় সিঁটিয়ে বসে রইলাম। অবশ্য তাছাড়া আর উপায় ছিল না। পরদিন সকাল হতেই পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে আমরা যোগুর বাড়ির দিকে রওনা দিলাম। সেখানে পৌঁছে মৃণালিনী দেবীকে রান্না করতে দেখা গেল, আর যোগুর বাবা বাইরে দাওয়ায় বসেছিলেন। জিজ্ঞাসা করে জানা গেল আপাতত যোগু বাড়িতে নেই। দুজনকেই ডেকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসালাম। তারপর বললাম, এত বড় সত্যিটা আপনি লুকিয়ে গিয়ে আপনি কিন্তু মোটেই ভালো কাজ করেননি। আমার প্রশ্ন শুনে ভদ্রলোক ভ্যাবাচাকা খেয়ে গেলেন, সাথে দরদর করে ঘামতে শুরু করলেন। বেশি চিন্তা করবার দরকার নেই, আমি আর পুরোহিত মশাই সবটাই জানি, সবটাই শুনেছি এবং দেখেছি। একবার সত্যিটা বলেই না হয় দেখতে, কেউ মৃণালিনী দেবীকে পুড়িয়ে মারত না। আমার কথায় ভদ্রলোক কেঁদে উঠলেন, অনুতপ্ত গলায় বললেন, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমার কিচ্ছু করার ছিল না। সবারই পাপের ঘোড়া একদিন পূর্ণ হয়, আজ আমার হয়েছে। আপনি শাস্তি স্বরূপ যদি আমার প্রাণ দিতে চান, তবে তাই নিন, কিন্তু দোহাই ওর কোনো ক্ষতি করবেন না। আমি জানি আপনি ঠিক কতজন লোকের প্রাণ নিয়েছে। আপনার শাস্তি হয়তো হবে, কিন্তু আপনি মরে গেলেও মৃণালিনী দেবী কি সুস্থ হবেন? না, কোনোদিনই না। তার উপর যে ভয়ানক আত্মা ভর করেছে, তার থেকে মুক্তি কি হবে? কখনোই না। এর জন্য আগে আমার সবটা জানতে হবে, তারপর তার থেকে মুক্তির পথ খুঁজতে হবে। সত্যি করে বলুন তো, কি থেকে এমন হলো? আমার প্রশ্ন শুনে ভদ্রলোক খুবই ইতস্তত বোধ করলেন। পুরোহিত মশাই তাকে আশ্বস্ত করলে তিনি বলতে শুরু করলেন, তাও আজ 6 মাস আগেকার কথা। গ্রামের সবাই জানে আমার 2 ছেলে, এক যোগু আর একজন হলো মাধব।
এই মাধব ছোটবেলা থেকেই অন্ধ, সাথে ঠিক মতো হাঁটতেও পারে না। আমরা তাকে কোনোদিনও ভালোবাসা দিইনি। আমি আর মৃণালিনী সবসময়ই ভাবতাম ও না হলেই বোধ হয় ভালো হয়। বছর 5 বয়সেই তাই আমরা ওকে এক মাসির কাছে দিয়ে দিই। সেখানেই ও বড় হচ্ছিল। কিন্তু 1 বছর আগে মাসি মারা গেল। ও ফিরে আসে এখানে। আমরা আর তাকে রাখতে চাইনি কখনো। খুব অবহেলা করেছি, মারধর করতাম, খেতে দিতাম না ঠিক করে। মাসির নিজের পুকুর ছিল, রোজ প্রায় নানা রকম মাছ ধরে খাওয়াতো। এখানে এসে ও শুধু একটাই বায়না ছিল, মাছ খাওয়ার। সত্যি বলতে অত দামি মাছ আমরা খাওয়াতে পারতাম না। আর মাধব বলতো ও অন্ধ বলে আমরা এমন করি। এভাবেই একদিন তর্কাতর্কিতে আমি আর মৃণালিনী ওকে মারছিলাম। সেই সময় ও হঠাৎ চিৎকার করে বলে ও মরে গেলে আমরা শান্তি পাব। রাগের এক পর্যায়ে আমি পাশে থাকা নোড়াটা ছুঁড়ে মারি, আর তাতেই মাথায় লেগেও মারা যায়। যদিও এসব কথা কেউ জানে না। গ্রামের লোকের কাছে বলা হয়েছিল ও তো অন্ধ, তার উপর আবার গাছে উঠতে গেছিল, সেখান থেকে পড়ে মাটিতে থাকা লোহার বালতিতে লেগে মাথা ফেটে মারা গেছে। এসবের পর 1 সপ্তাহ অনুক্রমে কাটে, আর হঠাৎই একদিন মৃণালিনীকে অমন অবস্থায় খুঁজে পাই ওই মন্দিরে। আমার ছেলের আত্মা ভর করে ওর উপর। কে বাঁচাতে আমায় এতগুলো খুন করতে হয়েছে। পরদিন রাত 10টার মধ্যে সমস্ত রকম আয়োজন সমাপ্ত করা হলো। সে রাত্রে যোগুকে অন্য এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। রাত তখন 11টা হবে। শুরু করলাম যজ্ঞ। ধূপ ধুনো, মোমবাতি, কাঁসার থালা, সাদা চন্দন, লাল চন্দন ইত্যাদি সরঞ্জাম এক জায়গায় গোছানো হলো। যজ্ঞ শুরু করতেই শুরু হলো দমকা হাওয়ার সাথে আশেপাশের বড় বড় গাছের ডাল ভেঙে পড়তে শুরু করা। কিছুক্ষণ কাটতেই আমি শুরু করলাম মন্ত্রপাঠ। মিনিট 10 পরেই ওই মাধব আর আত্মা ভর করলো মৃণালিনী দেবীর ওপর। তিনি হাত পা ছুঁড়ে চিৎকার করে উঠলেন, মাছ মাছ দে, মাছ মাছ দে, মাছ দে, মাছ দে, মাছ চাই, মাছ চাই আমার। শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো তোদের। এক্ষুনি মাছ দে, নইলে শেষ করে ফেলবো। আমি জানি না আমার মাছ লাগবে। মাছ দে আমায়, আমায় মাছ দে। ঠাকুর মশাই, ও যে আবার ভরে পড়েছে। হ্যাঁ, একটু শান্ত থাকুন, সব ঠিক হবে। ছেড়ে দে মাধব, ছেড়ে দে তোর মাকে, এখনই ছেড়ে চলে যা। না না না, আমি ছাড়বো না, ছাড়বো না আমি। ওদের জন্য আজ আমায় মরতে হয়েছে। কি অপরাধ ছিল আমার? কি অপরাধ করেছিলাম আমি? আমি আমি তো শুধু মাছ খেতে চেয়েছিলাম, তাই বলে আমায় মেরে ফেললো। আমি অন্ধ, আমি হাঁটতে পারি না ঠিক করে। এই ছিল আমার দোষ। এই ছিল আমার দোষ। ছাড়বো না, ছাড়বো না আমি, ছাড়বো না আমি কাউকে। দোষ যদি কেউ করে থাকে তবে তোমার বাবা করেছে, সাথে মাও। তাই বলে গ্রামের লোক তো তোমার কোনো ক্ষতি করেনি। তোমার জন্য 8 জন মারা গিয়েছে। একজন বিকৃত মস্তিষ্ক নিয়েই হয়তো বাঁচবে সারা জীবন। ওদের আর কষ্ট দিও না। তোমার জন্য মানুষ মরুক, এটা কি তুমি চাও? তুমি বলো। ছেড়ে দাও মাকে, ছেড়ে দাও।
প্রায় ঘন্টাখানেক ধরে চলল সেই আত্মার সঙ্গে যুদ্ধ। ইতিমধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ল একটা। ঝড়ের গতি আরো বাড়ল। ঠিক এমন সময় ভেসে এলো কুকুরের কান্না। প্রবল ঝড়ের আওয়াজে কান পাতা দেয়। বৃষ্টি কমার কোনো নাম নিচ্ছে না। ঠিক এমন সময় মাধবের আত্মা চিৎকার করে উঠে বলল, এত এত লোকের খুন করেছে ওই লোকটা। আমার মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র ওই লোকটা। ওকে ওকে আমার বাবা বলতেও ঘৃণা করে। ওকে আমি ছাড়বো না আমি ওকে। আমি চলে যাব, কিন্তু কিন্তু ওকে নিয়ে যাব আমি, আমার সঙ্গে করে নিয়ে যাব আমি। এমন কথায় লোকটি একবার করুণভাবে হাসলেন। তিনি বুঝলেন তার সময় হয়ে এসেছে। এত পাপ তিনি করেছেন, এবার তার ফল ভোগ করতেই হবে। যজ্ঞের আগুন বেড়ে চলল। আমি মন্ত্র বলে মাধবের আত্মাকে মৃণালিনী দেবীর শরীর থেকে টেনে বার করলাম। তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মেঝেতে। সুস্থভাবে যজ্ঞ সম্পন্ন হলো। ভোরের আলো ফুটতে তখন আর বেশি দেরি নেই। যজ্ঞের কিছু পোড়া কাঠ ফেলার নির্দেশ দিয়েছিলাম আমি যোগুর বাবাকে। তিনি সেই মতো সেগুলো ফেলতে গেলেন। ততক্ষণে ধীরে ধীরে মৃণালিনী দেবীর জ্ঞান ফিরেছে। আমি তাকে সব বলতে লাগলাম এবং আশ্বস্ত করলাম যে মাধবের আত্মা সদ্গতি হয়েছে। ঠিক এমন সময় বাইরে থেকে যোগুর বাবার আর্তচিৎকার ভেসে এলো। আমি পুরোহিত মশাই, মৃণালিনী দেবী ছুটে দেখলাম লোকটি মাটিতে পড়ে রয়েছেন। মাথার এক পাশে লেগেছে প্রচণ্ড আঘাত। পাশে পড়ে রয়েছে জাতা। মাথার পাশ দিয়ে বেরোচ্ছে গল গল করে রক্ত। বুঝতে বাকি রইল না কিছুই। মাধবের আত্মা জাতাটিকে শূন্যে তুলে ছুঁড়ে মেরেছে ভদ্রলোকের মাথায়, আর তাতেই শেষ নিঃশ্বাস নিচ্ছেন তিনি। মৃণালিনী দেবী কাঁদতে কাঁদতে আর্তনাদ করলেন। তোর বাবারে কি হলো রে? আমায় বাঁচাতে গিয়ে মানুষটা নিজের প্রাণ দিল। হায় হায় হায়। ওগো ওগো ওগো, শুনছো তুমি? তোমার কিচ্ছু হবে না, আমি বলছি তোমার কিচ্ছু হবে না। শোনো, ও ঠাকুর মশাই, আপনি আমায় মেরে ফেলুন, কিন্তু ওনার কিছু হতে দেবেন না। বাঁচিয়ে দিন পুরোহিত মশাই। ও ঠাকুর মশাই, আপনি পারবেন, একটু দেখুন না। ও ঠাকুর মশাই। স্বামীকে নিজের চোখের সামনে মরতে দেখার কষ্ট আমি সহ্য করতে পারলাম না। নিজেকে বড় অসহায় লাগলো। এত বলেও আমি কিছু করতে পারলাম না। কাউকে জীবন দিতে যে আমি পারি না কিশোরী, আর বড় অক্ষম আমি। কাউকে জীবন দিতে আমরা পারি না। যা আছে বিধির বিধানে তা খণ্ডাইকে। সমস্ত জীবন ধরে নিজের সন্তানের ওপর করা পাপ, গ্রামের লোকের ওপর করা পাপের ফল তিনি দিয়ে গেলেন তার জীবন দিয়ে। আমায় ক্ষমা করবেন না, ওনাকে বাঁচানোর ক্ষমতা তো আমার নেই। ক্ষমা করবেন। না 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 না, এমন করে বলবেন না, দয়া করে এমন করে বলবেন না ঠাকুর মশাই, দয়া করুন। কি তুমি কথা বলছো না কেন? কি গো শুনছো? কথা বলছো না কেন তুমি? শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লোকটি। সকাল হতেই গ্রামের লোকজন যেন ভেঙে পড়ল যোগুদের বাড়িতে। যোগ কান্না করতে করতে ভেঙে পড়ল। কিন্তু ঠাকুর মশাই, আপনি গ্রামের সবাইকে মিথ্যা বললেন কেন? সত্য তো এটাই যে মাধবের আত্মার প্রতিশোধ নিয়েছে। আপনি কেন বললেন যে যোগুর বাবা গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছে? এখনো বুঝলেন না পুরোহিত মশাই? যদি সত্যিটা সকলের সামনে আসে তবে মৃণালিনী দেবীকে সবাই এক ঘরে করবে।
সারাটা জীবন তিনি লোকের চোখে কতটা ছোট হয়ে যাবে। পাপের শাস্তি তিনি পেয়েছেন, কিন্তু এই সবের মধ্যে যোগুর জীবনটা নষ্ট হয়ে যেতে দেওয়া যায় না। খুনির ছেলে বলে ডাকবে সবাই ওকে, অবশ্য ওর তো কোনো দোষ নেই পুরোহিত মশাই। সত্যি আপনি কত ভাবেন। আপনি ধন্য ঠাকুর মশাই। গ্রামের সবার জানা উচিত যে পিশাচিনীর কথা লোকে জানে তার থেকে মুক্তি পেয়েছে আজ গ্রাম। আর সব কিছু হয়েছে আপনার জন্যেই। সবার তো জানা উচিত। নাম করাতে আসেনি পুরোহিত মশাই, মানুষ খুশিতে থাকুক এই কাম্য আমার। আর আমি তো কিছুই করিনি, যা করেছেন তা ওই মা তারারই কাজ। আমায় দিয়ে উনি করিয়ে নিয়েছেন শুধু। ভালো থাকুন, আজ ফিরতে হবে আমার। ও কথা বললে হয় না। আজ চলে যাবেন মানে কি? হ্যাঁ, ভালো করে একটু সেবা টেবা করতে দিন। কিছুই তো করা হলো না আপনার জন্য। এইসবের মধ্যে আপনার নিজের এত বড় আঘাত লাগলো। ও কিছু না, ভালো থাকুন সবাই। কোনোদিন কোনো সমস্যায় পড়লে আমায় ডাকবে। ফাঁকা স্থানে গিয়ে 3 বার মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করলেই ঠিক আমি চলে আসব। আজ তবে আসি। এত অবধি বলে থামলেন তারানাথ। পাসিং শোয়ের অবশিষ্টটুকু নারকেলের মালায় গুঁজে দিলেন। সত্যি, মানুষের কর্মফল মানুষকে কোথায় নিয়ে যায়? এই জন্ম পরের জন্ম বলে বোধহয় কিছু হয় না ঠাকুরমশাই। আমার মতে এই জন্মের ফল এই জন্মেই ভোগ করে যেতে হয়। আমার কথায় ম্লান হাসলেন ঠাকুরমশাই। তারপর বললেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হয়। আজ বরং থাক, অনেক রাত হলো, এবার বাড়ি যাও। পরে নিয়ে আলোচনা করব না হয়, কি বলো? শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি। যেখানে উঁকি দেয়